একেবারে যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে ইসরায়েল এবং তুরস্ক। পূর্বেই বলেছিলাম, ইসরায়েল মধ্যপ্রাচ্যের যে সম্প্রসারণশীল যুদ্ধনীতি প্রয়োগ করেছে তার পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক। তবে তুরস্ককে টার্গেট করে কোনো লাভ নাই। এটি সিরিয়া, লিবিয়া বা অন্য কোনো দেশ নয়। মধ্যপ্রাচ্যের সিরিয়া, লিবিয়া, ইরাকের মতো দেশগুলোতে নিজেদের ইচ্ছামতো হামলা পরিচালনা করা যায়, কিন্তু তুরস্কের ব্যাপারটি ভিন্ন। বন্ধুরা, কীভাবে তুরস্কের সাথে ইসরায়েলের সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল সে ব্যাপারে মার্কিন একজন কূটনীতিক সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন এবং তিনি বলেছেন যে একটি ভুল বোঝাবুঝি থেকে বৃহত্তর আকারের ফুল স্কেলে যুদ্ধ শুরু হয়ে যেতে পারত। ভাগ্যিস এখানে কোনো প্রাণহানি ঘটেনি। মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এই হামলার নিন্দা করে মূলত অহেতুক উত্তেজনা বৃদ্ধির ব্যাপারে অভিযোগ করেছেন, আর তুরস্কের তরফ থেকে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করার পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। বন্ধুরা, তুরস্ক মূলত ইসরায়েলের এই মুহূর্তের কট্টর সমালোচক। গাজা পরিস্থিতি থেকে শুরু করে পরবর্তীতে যে সকল ঘটনাগুলো ইসরায়েল ঘটিয়েছে মধ্যপ্রাচ্যের বুকে, তুরস্ক ইসরায়েলের স্বীকৃতি প্রদানকারী মুসলিম দেশ হলেও সে প্রচণ্ড রকমের ইসরায়েলকে এমনভাবে আক্রমণ করছে বিভিন্ন সামরিক ভাষা থেকে শুরু করে অন্যান্য কূটনৈতিক পন্থায়, যেটি মূলত তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক এখন খুবই খারাপ অবস্থায় রয়েছে। মিস্টার রিসেপ তাইপ এরদোগানের সাম্প্রতিক সময়ের মন্তব্যগুলো তুরস্কের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের সামরিক বাহিনীকে টার্গেটে রূপান্তরিত করছে। আর এ কারণেই মূলত ইসরায়েল তুরস্ককে তার প্রধান প্রতিপক্ষ বা শত্রু হিসেবে এই মুহূর্তে 1 নম্বরে রেখেছে। বন্ধুরা, তুরস্ক এবং ইসরায়েল একে অপরের বিরুদ্ধে যুদ্ধে কিভাবে একেবারে প্রায় অবতীর্ণ হয়ে গিয়েছিল সেই ব্যাপারটি আপনাদের সামনে খোলাসা করার চেষ্টা করব। হামলা, বিমান হামলা এবং ড্রোন সরবরাহের মাধ্যমে মূলত যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে মধ্যপ্রাচ্যের এই তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে, সেটি সুস্পষ্টভাবে ইসরায়েলের একটি বড় ধরনের রেড অ্যালার্মিং সিস্টেম, যেখানে মূলত তুরস্কের অভ্যন্তরে এমন ধরনের কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যেটি মূলত সিরিয়াকে কেন্দ্র করে ইসরায়েলের নিরাপত্তার 12টা বেজে যেতে পারে। মূলত সিরিয়ার অভ্যন্তরে তুরস্কের সামরিক উপস্থিতি মেনে নিতে পারছে না ইসরায়েল। বন্ধুরা, বাশার আল আসাদের পতনের পর তুরস্কের প্রেসিডেন্ট মিস্টার রিসেপ তাইপ এরদোগান বড় আকারের সামরিক সমাবেশের ঘোষণা দেন সিরিয়ার অভ্যন্তরে। সিরিয়ার বর্তমান যে শাসক রয়েছে তার অন্যতম সমর্থক হচ্ছে এই তুরস্ক। তাই তুরস্ক সিরিয়ার মাটি ব্যবহার করে মূলত তার সামরিক শক্তির উত্থান এবং এই অঞ্চলে তার সামরিক শক্তি মোতায়েনের মাধ্যমে এক প্রকার ইসরায়েলকে চাপে রাখার পরিকল্পনা করছে বলে ইসরায়েলের তরফ থেকে দাবি করা হচ্ছে। আর এই ব্যাপারটি যেন ব্যাপক আকারে না হতে পারে এটি নিশ্চিত করার জন্য ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে, যেখানে মূলত তুরস্ক তার সামরিক এবং বিমান বা বিভিন্ন সামরিক মিলিটারি বেস স্থাপন করতে পারত, বা এমন খবর রয়েছিল যে এই বিমান ঘাঁটিটি পরিপূর্ণভাবে সিরিয়া তুরস্ককে ব্যবহারের জন্য দিয়ে দিচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে তার অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এখানে স্থাপন করবে। বন্ধুরা, এই ঘাঁটি থেকে তুরস্কের অবস্থান মাত্র 45 কিলোমিটার। সুতরাং কৌশলগত দিক বিবেচনায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্ট। ইসরায়েল যখন বারবার সিরিয়াকে আলোচনা করার এবং অনুরোধ করার পরেও তারা যখন মূলত তুরস্ককে এই ঘাঁটিটি দিয়ে দিতে যাচ্ছিল, তখন এর অবকাঠামো, বিশেষ করে রানওয়ে এবং হ্যাঙ্গার লক্ষ্য করে আক্রমণ পরিচালনা করে ইসরায়েল এবং সেখানে 8টি বোমা ফেলে। ইসরায়েলের তরফ থেকে এই হামলার খবরটি গোপন রাখা হয়। ব্যাপারটি যখন প্রকাশিত হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে মূলত তুরস্ক ব্যাপক ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। তুরস্ক যদি এখানে সামরিক ঘাঁটি স্থাপন করে এই ধরনের হামলার পর মূলত পাল্টা আক্রমণে যাওয়া তুরস্ক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং অতি সম্প্রতি স্বাধীনতা, সার্বভৌমত্ব, সভারেন্টি নিয়ে মূলত মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর উপরে যে ধরনের হুমকি তৈরি করেছে ইসরায়েল, সুতরাং প্রত্যেকেই যদি কোনো সময় পারমাণবিক অস্ত্র চেয়ে থাকে বা চেয়ে বসে, অবাক হওয়ার কিছু থাকবে না। ইরান তো ডেসপারেটলি ঘোষণা দিয়েছে যে কোনো পন্থায় মূলত তারা এর পাল্টা জবাব দেবে। অর্থাৎ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে যে হামলা পরিচালনা করেছিল তার কোনো সুরাহা এখন পর্যন্ত হয় নাই। আর এই সুরাহা যদি না হয়, মূলত ইরানের সাথে একটি অচল অবস্থা রয়ে যাবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের। আর এই অচল অবস্থাকে কাজে লাগিয়ে ইরান সম্ভবত পারমাণবিক অস্ত্রের দিকে খোল্লাভাবে হাঁটা শুরু করেছে। এখানে কোনো রাগঢাক নাই, নজরদারি নাই, কিছুই নাই। ইরান কোথায় কি করছে এখনও পর্যন্ত আসলে স্পষ্ট নয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল বলেন বা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সেই পরিদর্শনকারী দল বলেন, কাউকেই মূলত স্বাগত জানায়নি ইরান। সবগুলোকে বের করে দিয়েছে দেশ থেকে। এখন মধ্যপ্রাচ্যের একমাত্র শক্তিধর দেশ হিসেবে মূলত ইরান ছিল প্রতিষ্ঠিত একটি সামরিক শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার পর ইরান সামরিক শক্তি কতদূর পর্যন্ত আসলে ডিস্ট্রয় হয়েছে এখনও পর্যন্ত সেটিও মূল্যায়ন করা সম্ভব হয়নি।
তবে এখনও পর্যন্ত যে তথ্যগুলো পাওয়া গেছে তাতে সামরিক শক্তির দিক দিয়ে মূলত খুব ভালোভাবেই পাল্টা আঘাত আনার সক্ষমতা রয়ে গেছে ইরানের। আর এই অবস্থা তখন মধ্যপ্রাচ্যের অন্যতম সেই হরমুজ প্রণালী জ্বালানি পট্টি বন্ধ করে দিয়ে মূলত ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বড় ধরনের চাপের মুখে ফেলেছে। আর এই যখন অবস্থা, তখন মার্কিন যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী খুলে ইরানের সাথে একটি কৌশলগত চুক্তিতে যেতে চায়। বন্ধুরা, ইরান কারোর সাথে আপোষ না করে মূলত এখনও পর্যন্ত সুস্পষ্টভাবে টিকে রয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যের অন্য মুসলিম দেশগুলোকে যদি পরিপূর্ণভাবে আমেরিকা নিরাপত্তা দিতে না পারে, তাহলে ভবিষ্যতে তারা হয়তো ইরানের সাথে নেগোসিয়েশন করবে। আর এই নেগোসিয়েশনের অন্যতম আরেকটি দেশ হতে পারে তুরস্ক। যদি তুরস্কের সাথে অতিমাত্রায় শত্রুতা বৃদ্ধি করে ইসরায়েল, তাহলে তুরস্ক এবং ইরানের মতো শক্তি কৌশলগতভাবে যদি একে অপরকে সহায়তা করে অত্যাধুনিক প্রযুক্তির সাবমেরিন থেকে শুরু করে কনভেনশনাল সামরিক সমরাস্ত্রের দিক দিয়ে তুরস্ক বিশ্বের অন্যতম এক সামরিক উৎপাদনকারী দেশ। অন্যদিকে পরমাণু ক্ষেত্রে ইরান এই মুহূর্তে প্রতিষ্ঠিত শক্তি। যদি ইসরায়েলের এই বিরোধিতা দুই দেশকে আরও কাছাকাছি নিয়ে আসে, ভবিষ্যতে সরাসরি পরমাণু ওয়ারহেডের মালিক যদি ইরান হয়, তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যদি এভাবে অফার দেয় শুধুমাত্র ইসরায়েলকে টার্গেট করে, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যে এই দেশটির স্থিতিশীলতা এবং স্থায়িত্ব নিয়ে বড় ধরনের টেনশনে পড়ে যাওয়া ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো ওয়ে থাকবে না। এই মুহূর্তে শত্রুতা বাড়াতে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে আক্রমণের পরিকল্পনাকারী এই দেশটি মূলত একটি বিশৃঙ্খলার এবং সম্প্রসারণবাদী মনোভাব নিয়ে এমনভাবে জেঁকে বসেছে যে কাউকে শান্তিতে থাকতে দেবে না। বন্ধুরা, চরম উত্তেজনা বৃদ্ধির এই অহেতু কর্মকাণ্ডের ব্যাপারে তার অন্যতম ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র তাকে শাসিয়েছে। তাই ব্যাপারটি আপনাদের সামনে একটু ডিটেলসলি বলার চেষ্টা করি। ইসরায়েলের তরফ থেকে বলা হয়েছে যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য যে সকল দেশ মূলত সামরিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেক্ষেত্রে সিরিয়া তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী তুরস্ককে এখানে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি প্রায় দিয়ে দিয়েছিল। সেটি ঠেকানোর জন্য মূলত ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে তারা জানিয়েছে। সিরিয়ার আবু আল দুহর বিমান ঘাঁটিতে বোমা হামলা চালিয়ে মূলত ইসরায়েল এই কাজটি করেছে। তারা যে কোনোভাবে তুরস্ককে এখানে বাধা দিতে চায়। হামলায় রানওয়ে এবং স্থাপনার ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তুরস্কের সীমান্ত থেকে মাত্র ৪৫ মাইল দূরে এই ঘাঁটিটি অবস্থান। এই ঘটনাকে অপ্রয়োজনীয় উত্তেজনা বৃদ্ধি বলেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, এই ঘটনার ক্ষেত্রে মিস্টার রিসেপ তাইপ এরদোগান ব্যাপারটি কীভাবে মূল্যায়ন করবেন? মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলা চালিয়েছে বলে তথ্য প্রকাশের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইসরায়েল, কিন্তু দিন শেষে এটি বেরিয়ে এসেছে। ইসরায়েলের বিবৃতিতে এ ধরনের মোতায়েন ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। অর্থাৎ তুরস্কের এখানে সিরিয়ার অভ্যন্তরে তাদের সামরিক বাহিনী এবং সমরাস্ত্র মোতায়েনের ব্যাপারটি ইসরায়েল মানতে পারছে না। বন্ধুরা, মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তাদের মতে হামলার আগে হোয়াইট হাউসের কর্মকর্তাদের এ বিষয়ে অবগত করেছিল ইসরায়েল। তবে তুর্কি এক কর্মকর্তা ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, বিমান ঘাঁটিতে তুরস্কের কোনো সামরিক উপস্থিতি ছিল না, যেটি মূলত ইসরায়েল অভিযোগ করার চেষ্টা করছে। প্রতিবেশী দেশগুলোতে বোমা হামলা এবং অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য ইসরায়েল এটি অজুহাত হিসেবে দাঁড় করায়। একজন মার্কিন সামরিক কর্মকর্তা জানান, কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের একটি চুক্তি বাস্তবায়নের চেষ্টা করেছিল সিরিয়া সরকার। এই চুক্তির আওতায় জর্ডানের একটি যৌথ সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠার কথা ছিল। এর উদ্দেশ্য ছিল উত্তেজনা বৃদ্ধি ঠেকানো এবং আকস্মিক হামলা এড়ানো। ওই কর্মকর্তা বলেন, এই চুক্তির অংশ হিসেবে দুই দেশের সামরিক কার্যক্রম স্থগিত রাখার ব্যাপারে সম্মত হয়েছিল। এর পরিবর্তে দক্ষিণ সিরিয়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অনুপ্রবেশ আরও বেড়ে যায়। আরেক মার্কিন কর্মকর্তা বলেন, এক পর্যায়ে সিরিয়া সরকার তাদের অবস্থান পরিবর্তন করতে শুরু করে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে। মূলত ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে মূলত তুরস্কের সহযোগিতা নিচ্ছিল সম্ভবত এই সিরীয় সরকার। এ ঘটনায় সিরিয়া সরকারকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্প প্রশাসন। বন্ধুরা, সর্বশেষ সিরীয় সরকার সমঝোত থাকলেও কি মিস্টার রিসেপ তাইপ এরদোগান বা তুরস্ক কি সমঝোত থাকবে? এর যদি পাল্টা প্রতিরোধ বা পাল্টা হুঁশিয়ারি তুরস্কের তরফ থেকে না দেওয়া যায়, তাহলে মধ্যপ্রাচ্যের বুকে তার অবস্থান আরও হালকা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মূলত মধ্যপ্রাচ্যে তুরস্ক এবং ইসরায়েল একে অপরের ঘনিষ্ঠ সহযোগী একসময় ছিল, কিন্তু এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের পুরো যুদ্ধ অবস্থা এবং টালবাটাল পরিস্থিতিতে তুরস্ক পারলে ইসরায়েলের সেনা প্রেরণ করে। সুতরাং যদি কোনোভাবে তারা তুরস্ককে অ্যাটাক করার চেষ্টা করে, তাহলে পাল্টা অ্যাটাকে মূলত মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ একসাথে লড়বে। যদি কোনোভাবে ইরান এবং তুরস্ক সম্মিলিতভাবে ইসরায়েলের অভ্যন্তর অপারেশন পরিচালনার পরিকল্পনা করে, তাহলে কিন্তু কেল্লা ফতে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বাঁচাতে পারবে কিনা আমার সন্দেহ রয়েছে। কারণ তুরস্ক এবং ইরান এমন দুই শক্তি, যে দুই শক্তিকে কোনোভাবেই এখনও পর্যন্ত পদান্ত করা সম্ভব নয়। ইরানের সামরিক বাহিনীর বিরুদ্ধে তুরস্ক হয়তো এই মুহূর্তে একটি সহযোগিতামূলক পদক্ষেপ রাখতে পারে, কারণ ইসরায়েলের এই মুহূর্তের ব্যবহার তাদের মনে থাকবে। পুরো ব্যাপারটি নিয়ে আপনাদের মতামত আশা করছি। ভবিষ্যতে এই ধরনের সম্পর্ক বা এই ধরনের হামলার ক্ষেত্রে কি রিসেপ তাইপ এরদোগান পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েলের অভ্যন্তরে? আপনাদের কি মনে হয়?
বন্ধুরা, পুরো ব্যাপারটি আপনাদের সামনে আরও কয়েকটা ভিডিওর সামনে তুলে ধরবার চেষ্টা করব। তবে ইরান এবং তুরস্ক যদি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগিতার মাধ্যমে একে অপরের সহযোগী হয়ে কাজ করে, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যাই বলেন না কেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যদি একে অপরের সহযোগিতা হয়ে কাজ করে, তাহলে মধ্যপ্রাচ্যের এই সকল দখলদারি দেশগুলোর প্রভাব কিছুটা হলেও কমবে এবং নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাওয়ার কাছাকাছি তারা থাকতে পারবে। তারা যত বিচ্ছিন্ন হবে তত বেশি বিচ্ছিন্ন হামলার শিকার হবে এই সকল দেশগুলোর কাছ থেকে, কারণ তারা যুদ্ধ চায় যেখানে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে টেনে আনতে চায়। ধন্যবাদ।